ভাবুন তো, ইউরোপের একটা প্রথম সারির উন্নত দেশ, যারা কিনা ঐতিহাসিকভাবে পশ্চিমা বলয়ের একদম অবিচ্ছেদ্য অংশ, তারা হঠাৎ করে চীনের বিশাল ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। হুম, শুধু বেরিয়ে আসাই নয়। হ্যাঁ, আর নিজেদের আগামী দশকের অর্থনৈতিক টিকে থাকার লড়াইয়ে তারা পুরোপুরি বাজি ধরছে ভারতের উপর। হ্যালো ফিজিসিস্ট, সারা বিশ্ব থেকে যারা শুনছেন, সবাইকে চমকে দেওয়ার মতো একটি জিওপলিটিক্যাল মাস্টার ক্লাসে স্বাগত। একদমই চমকে দেওয়ার মতো বিষয়। ডক্টর ফিজিসিস্টের জিওপলিটিক্স সিরিজের এই নতুন আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা যাকে বলে ভূরাজনৈতিক ভূমিকম্প, সেটা নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ইউপিএসসি বা অন্যান্য পলিসি মেকিংয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য মে 2026-এর ভারতের প্রধানমন্ত্রীর এই ইতালি সফরটা কিন্তু একটা পারফেক্ট কেস স্টাডি। ঠিক, বিশেষ করে জেনারেল স্টাডিজ পেপার 2 এর ইন্টারন্যাশনাল রিলেশনস আর পেপার 3 এর ইকোনমি ও ডিফেন্সের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। রাইট। তবে এই দাবার চালগুলো বোঝার আগে একটা ছোট্ট ঘোষণা। যারা আন্তর্জাতিক কূটনীতির এই জটিল সমীকরণগুলো একদম সহজ বাংলায় নিয়মিত বুঝতে চান, তাদের অবশ্যই ডক্টর ফিজিসিস্ট বাংলা নামের নতুন ইউটিউব চ্যানেলটিতে যুক্ত হতে হবে। একদম। তো আজকের আলোচনাটা কিন্তু শুধু দুজন রাষ্ট্রপ্রধানের হাত মেলানোর মধ্যে আটকে নেই। আমরা আজকে বিশ্লেষণ করব কিভাবে একটা ইউরোপীয় দেশ ভারতের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একদম কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। হ্যাঁ, এই যে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি হলো, বা ধরুন 2025 থেকে 29 সাল পর্যন্ত যে জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান নেওয়া হলো, এটা তো বিশ্ব বাণিজ্যের ভরকেন্দ্র এশিয়ার দিকে হেলে পড়ারই প্রমাণ, তাই না? অ্যাবসলিউটলি। আর এর সাথে টাটা মোটরসের ওই বিশাল ইউরোপীয় অ্যাকুইজিশন বা আইএমইসি করিডোরের মতো মেগা প্রজেক্টগুলো কিভাবে এক সুতোয় গাঁথা পড়ছে, সেটাই আজকের আমাদের মূল ফোকাস। চলুন বিষয়টা একটু গোড়া থেকে দেখা যাক। দাবার বোর্ডে ইটালি যেন চীনের মতো একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘুঁটি, সেটা পরিবর্তন করে ভারতের মতো একটা নির্ভরযোগ্য নাইট বা ঘোড়াকে বেছে নিয়েছে। খুব সুন্দর উপমা দিয়েছেন, কারণ ইটালি তো সম্প্রতি চীনের বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এসেছে। রাইট। আর এই মে মাসের সফরে দুই দেশের প্রধানমন্ত্রী ইন্দো মেডিটেরেনিয়ান বলে নতুন একটা ধারণার কথা বললেন, ভারত মহাসাগরকে সরাসরি ভূমধ্য সাগরের সাথে জুড়ে দেওয়া। হ্যাঁ, আর আপনি যদি সাউথ ব্লকের দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা ভারতের জন্য একটা মাস্টার স্ট্রোক। আমি সেটাই ভাবছিলাম, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইতালির এই পদক্ষেপটা আমাদের জন্য ঠিক কতটা বড় গেম চেঞ্জার। দেখুন, ইতালি যখন 2019 সালে চীনের বিআরআই প্রজেক্টে সই করেছিল, তখন তাদের আশা ছিল বন্দরে বিপুল চীনা বিনিয়োগ আসবে, রপ্তানি বাড়বে। কিন্তু বাস্তবে কি হলো? উল্টে ইতালির বাজার সস্তা চীনা পণ্যে ভরে গেল। পার্টনার দরকার যার কোনো সাম্রাজ্যবাদী গোপন এজেন্ডা নেই। আর ঠিক সেখানেই ইন্দো মেডিটেরেনিয়ান ধারণাটার জন্ম। একদম। ভারত মহাসাগরের অর্থনৈতিক শক্তির সাথে ভূমধ্য সাগরের স্ট্র্যাটেজিক অবস্থানকে জুড়ে দেওয়া। ইতালি চাইছে ইউরোপে ঢোকার ক্ষেত্রে তারা যেন ভারতের প্রধান গেটওয়ে হয়ে ওঠে। তার ইউপিএসসি পরীক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে এটা হলো ওই যে ডাইভার্সিফিকেশন অফ স্ট্র্যাটেজিক পার্টনার্স, সেটার একটা নিখুঁত উদাহরণ। রাইট। ভারত ইউরোপের ভেতরে শুধু ফ্রান্স বা জার্মানির ওপর নির্ভর না করে ইতালির মতো নতুন মিত্র তৈরি করছে। এতে আমাদের কূটনৈতিক ঝুঁকি অনেকটা কমে আসছে। ইউরোপের বাজারে ঢোকার জন্য আমরা কেবল একটা দরজা খোলা রাখছি না, পুরো বাড়ির চারদিকে বেশ কয়েকটা নিরাপদ এন্ট্রি পয়েন্ট বানিয়ে রাখছি। একদম সঠিক। কিন্তু ভূরাজনৈতিক ঐক্যমত্য তো শুধু কাগজে কলমে থাকলে হবে না, তাই না? পণ্য পরিবহনের জন্য তো ফিজিক্যাল কানেক্টিভিটি লাগবে। হ্যাঁ, আর ওখান থেকেই আসে ওই বিখ্যাত আইএমইসি করিডরের প্রসঙ্গ। রাইট। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। আমি সোর্সে দেখছিলাম এই আইএমইসি প্রজেক্টের অন্যতম প্রধান ইউরোপিয়ান টার্মিনাল হতে যাচ্ছে ইতালির ত্রিয়েস্তে বন্দর। হ্যাঁ, ত্রিয়েস্তে। এর ভৌগোলিক অবস্থানটাই হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। আড্রিয়াটিক সাগরের একদম উত্তরে। ওখান থেকে পুরো মধ্য আর পূর্ব ইউরোপে খুব সহজে পণ্য পাঠানো যায়। ইতালি চাইছে এশিয়া থেকে আসা জাহাজগুলো যেন গ্রিসের পিরিউস বা ফ্রান্সের মার্সেই বন্দরে না যায়। ঠিক, সরাসরি ত্রিয়েস্তে বন্দরে ভেড়ে। আর শুধু তো ফিজিক্যাল কানেক্টিভিটি নয়, ডেটা কানেক্টিভিটিও ইম্পর্ট্যান্ট। ওই যে ব্লু রোমান সাবমেরিন কেবলের ব্যাপারটা। হ্যাঁ, ইতালির স্পার্কল আর ভারতের এয়ারটেল মিলে জেনোয়া থেকে মুম্বাই পর্যন্ত এই ক্যাবল যুক্ত করছে। আচ্ছা, আমি এখানে একটু সমালোচকের জায়গা থেকে বিষয়টা দেখতে চাই।
ফিজিক্যাল কানেক্টিভিটি আর আইএমএসির কথা শুনতে খুব দারুণ লাগছে ঠিকই, কিন্তু বর্তমান মধ্যপ্রাচ্যের দিকে তাকালে তো শুধু রেড ফ্ল্যাগ চোখে পড়ে। আপনার পয়েন্টটা আমি বুঝতে পারছি। মানে লোহিত সাগরে হুথিদের আক্রমণ যেভাবে গ্লোবাল সাপ্লাই চেইনকে তছনাছ করে দিচ্ছে, সেটা তো আমাদের চোখের সামনেই ঘটছে। এই চরম অস্থিতিশীল পরিস্থিতিতে আইএমইসি প্রজেক্ট কি বাস্তবে আদৌ সম্ভব, নাকি খাতায় কলমে একটা স্বপ্নই থেকে যাবে? প্রশ্নটা খুব লজিক্যাল। বর্তমান অস্থিরতা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের বুঝতে হবে এই ট্রান্সকন্টিনেন্টাল প্রজেক্টগুলো তো আর ১-২ বছরের জন্য হয় না। মানে এগুলো কয়েক দশকের বিনিয়োগ। হ্যাঁ, ৫০ বা ১০০ বছরের স্ট্র্যাটেজি। বরং লোহিত সাগরের বর্তমান সংকট এই আইএমএসির প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, সেটা কিভাবে? দেখুন, বর্তমানে পুরো বিশ্ব বাণিজ্য সুয়েজ খালের মতো একটা সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ারের ওপর নির্ভরশীল। ওখানে কোনো ব্লক হলে পুরো বিশ্ব থমকে যায়। আইএমএসি তৈরিই হচ্ছে এই নির্ভরতা কমানোর জন্য। রাইট। পণ্য জাহাজে করে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে, তারপর রেলপথে ইউরোপে। একদম। সাময়িক বাধা থাকলেও দীর্ঘমেয়াদে সাপ্লাই চেইন সুরক্ষিত করতে এই করিডোর ছাড়া ভারত বা ইউরোপ কারো কাছেই বিকল্প নেই। আর ওই ব্লু রোমান কেবলও একই কাজ করবে। মানে সুয়েজ খালকে বাইপাস করে ভিন্ন রুটের ডেটা ট্রান্সফার। হ্যাঁ, যা সাইবার সিকিউরিটি আর ডিজিটাল সার্বভৌমত্বের জন্য খুবই জরুরি। বুঝতে পেরেছি। মানে রাস্তায় ট্রাফিক জ্যাম থাকতে পারে জেনেও আমরা ভবিষ্যতের হাইওয়ে বানানোর কাজ তো আর বন্ধ রাখতে পারি না। একদম পারফেক্ট উপমা। তো এই বাণিজ্য পথগুলোকে সুরক্ষিত করতে হলে তো শক্তিশালী সামরিক কোঅপারেশন লাগবে, যে কারণে আমরা দেখছি ডিফেন্স সেক্টরে দুই দেশের সম্পর্ক একদম নতুন ধাপে পৌঁছেছে। হ্যাঁ, ২০২৬-২৭ সালের মিলিটারি কোঅপারেশন প্ল্যান বা এমসিপি স্বাক্ষরিত হয়েছে। আর এর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, ইতালি এখন আর ভারতকে শুধু তৈরি অস্ত্র বিক্রি করতে চাইছে না। রাডার, টর্পেডো, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এসব মেক ইন ইন্ডিয়ার আওতায় যৌথভাবে প্রোডাকশন করতে আগ্রহী তারা। ঠিক বলেছেন। এমনকি ইতালিয়ান রণতরী, আইটিএস কাবুর এবং ভেসপুচিও ভারতে আসছে। এর মানে তো দাঁড়ায়, আমরা এখন আর রেস্টুরেন্ট থেকে চড়া দামে খাবার কিনছি না। শেফস স্বয়ং আমাদের রান্নাঘরে এসে আমাদের সাথে রেসিপি শেয়ার করে যৌথভাবে রান্না করছেন। হা, দারুণ বলেছেন। এই পরিবর্তনটার পেছনে মূল মেকানিজমটা হল ভারতের অফসেট ক্লজ এবং ডিফেন্স দেশীয়করণের কঠোর নীতি। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? মানে একটা সময় ভারত শুধু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিদেশ থেকে অস্ত্র কিনত। দেশে কোনো টেকনোলজি বা চাকরি তৈরি হতো না। এখন নিয়ম হলো, আপনি যদি আমাদের কাছে অস্ত্র বেচতে চান, ওই টাকার একটা অংশ ভারতের মাটিতেই বিনিয়োগ করতে হবে। ও আচ্ছা, আর টেকনোলজি ট্রান্সফার করতে হবে। একদম। ইতালির লিওনার্ডো বা ফিনক্যান্টিয়ারির মতো কোম্পানিগুলো এখন ঠিক এই কাজটাই করছে। ফিনক্যান্টিয়ারি তো সরাসরি কোচিন শিপইয়ার্ডের সাথে চুক্তি করেছে। এটা তো ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য ডিফেন্স ইন্ডিজেনাইজেশনের দুর্দান্ত একটা উদাহরণ। হ্যাঁ, আর প্রথমবারের মতো যে ম্যারিটাইম সিকিউরিটি ডায়ালগ শুরু হচ্ছে, সেটা ভারত মহাসাগরে চীনের নৌ উপস্থিতি সামলাতে বিশাল ভূমিকা রাখবে। আর ডিফেন্সে যখন এত বড় আস্থার জায়গা তৈরি হয়, তখন কর্পোরেট সেক্টরেও তার প্রভাব পড়ে। অর্থনীতির মেগা ডিলটার দিকে যদি দেখি, ২০২৯ সালের মধ্যে বাণিজ্যের টার্গেট রাখা হয়েছে ২০ বিলিয়ন ইউরো। ফিগারটা কিন্তু বিশাল। বিশাল মানে কি? এর মধ্যে সবচেয়ে বড় বোমা ফাটিয়েছে টাটা মোটরস। প্রায় ৩.৮ বিলিয়ন ইউরোর বিনিময়ে তারা ইটালির বিখ্যাত কোম্পানি ইভেকো গ্রুপকে অধিগ্রহণ করতে যাচ্ছে। হ্যাঁ, তবে সোর্স অনুযায়ী ইভেকোর ডিফেন্স শাখাটা কিন্তু এর মধ্যে নেই। ওটা লিওনার্ডোর কাছে বিক্রি করা হচ্ছে। রাইট। ডিফেন্সটা বাদে কিন্তু তাও টাটা আর ইভেকো মিলে বছরে প্রায় ৫,৪০,০০০ গাড়ি তৈরি করবে। কম্বাইন্ড রেভিনিউ হবে ২২ বিলিয়ন ইউরো। ভাবা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, টাটা গ্যারান্টি দিয়েছে যে ইটালির তুরিনে ইভেকোর ৩৬,০০০ কর্মীর চাকরি সুরক্ষিত থাকবে। এটা কিন্তু ইতিহাসের একটা অদ্ভুত পট পরিবর্তন, তাই না? একসময় ইউরোপীয়রা এশিয়ায় এসে ব্যবসা নিয়ন্ত্রণ করত। আজ একটা ভারতীয় কোম্পানি ইউরোপের পুরনো ব্র্যান্ড কিনে তাদের কর্মীদের চাকরি বাঁচাচ্ছে। এটাকে আপনি গ্লোবালাইজেশন 2.0 বলতে পারেন। এটা শুধু একটা কোম্পানি কেনার বিষয় নয়, এটা গ্লোবাল সাউথের অর্থনৈতিক উত্থানের প্রতীক। একদম ঠিক। টাটা মোটরস ইউরোপিয়ান মার্কেটে সরাসরি এন্ট্রি পেয়ে গেল। পাশাপাশি ইভেকোর যে জিরো এমিশন বা গ্রিন টেকনোলজি আছে, সেটা টাটার নাগালে চলে এলো। যা ভবিষ্যতের ইলেকট্রিক বা হাইড্রোজেন ভেহিকল তৈরিতে বিশাল সুবিধা দেবে। রাইট। আর ইতালির দিক থেকে ভাবলে ইভ্যাকো তো ধোঁক ছিল।
তারা এমন এক ক্রেতা পেল যার বিশাল পুঁজি আছে আর কর্মী ছাঁটাই না করার প্রতিশ্রুতিও দিয়েছে। মানে ইউপিএসসি জিএস পেপার 3-র জন্য এটা একটা ক্লাসিক কেস স্টাডি, কিভাবে উদীয়মান অর্থনীতিগুলো উন্নত বিশ্বের রুগ্ন শিল্পকে বাঁচিয়ে গ্লোবাল সাপ্লাই চেনের শীর্ষে বসছে। অ্যাবসলিউটলি। তবে এই যে এত বড় বাণিজ্যিক চুক্তি, কারখানার আধুনিকায়ন বা ধরুন ট্রান্সকন্টিনেন্টাল করিডোর, এসব তো আর হাওয়ায় চলবে না। না, এর জন্য তো দক্ষ মানব সম্পদ লাগবে। আর সেখানেই আসে আমাদের পরের টপিক, মাইগ্রেশন, মোবিলিটি আর হিউম্যান ক্যাপিটাল। দুই দেশের মধ্যে একটা মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি এগ্রিমেন্ট সই হয়েছে। হ্যাঁ, ইতালির ওই ফ্লোজ ডিক্রি এর আওতায়। রাইট। ভারতীয় কর্মীদের জন্য রীতিমতো কোটা সংরক্ষিত করা হয়েছে। 2025 সাল নাগাদ 7,000 নন সিজনাল আর 5,000 সিজনাল কর্মীর কোটা। শুধু তাই না, ভারতীয় স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে ইতালিতে আরও 12 মাস থেকে প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আরেকটা অবাক করা ডেটা হল, ইতালিতে থাকা ভারতীয়দের প্রায় 36% কৃষিতে এবং 32%-এর বেশি কাজ করেন শিল্প খাতে। আমার একটা প্রশ্ন আছে এখানে। বলুন। হঠাৎ করে ইতালির কেন এত ভারতীয় কর্মীর দরকার পড়ল? তারা কি ইউরোপের শ্রমিক দিয়ে কাজ চালাতে পারছে না? এই উত্তরটা ইউরোপের ডেমোগ্রাফিক্স বা জনমিতির মধ্যে লুকিয়ে আছে। ইউরোপ তো এখন এইজিং পপুলেশনের মারাত্মক সংকটে ভুগছে। মানে বয়স্ক জনসংখ্যা বেড়ে যাচ্ছে? হ্যাঁ, আর ইতালির অবস্থা এর মধ্যে সবচেয়ে খারাপ। জন্মহার একদম তলানিতে। তরুণ বা কর্মক্ষম মানুষ দ্রুত কমছে। বুঝতে পেরেছি। মানে কারখানায় অত্যাধুনিক মেশিন থাকতে পারে, কিন্তু চালানোর জন্য মানুষ নেই। ঠিক তাই। বিশাল কৃষিজমি বা স্বাস্থ্য খাতে কাজ করার লোক নেই। আর অন্যদিকে ভারতের চিত্রটা দেখুন। ভারতের হাতে রয়েছে বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তারুণ্যের শক্তি। একদম। ভারতের এই উদ্বৃত্ত দক্ষ আর আধাদক্ষ শ্রমিকরাই ইতালির শ্রমঘাটতি মেটানোর সবচেয়ে কার্যকর উপায়। আর এই যে আইনি পথে কোটা সিস্টেম, এতে তো অবৈধ মানব পাচারও কমবে, তাই না? আপনি একদম পয়েন্টটা ধরেছেন। ফ্লোজ ডিক্রির মেকানিজমটাই এটা। ইউরোপে অবৈধ অভিবাসন একটা বিশাল সমস্যা। এই চুক্তির মাধ্যমে ভারত ও ইতালি অভিবাসনকে আইনি বৈধতা দিচ্ছে। যার ফলে শ্রমিকরা শোষণের শিকার হবেন না, আইনি অধিকার নিয়ে কাজ করবেন। রাইট। ইউপিএসসি সোশ্যাল ইস্যুস পার্টের জন্য এটা খুব তাৎপর্যপূর্ণ। মানব সম্পদ রপ্তানি শুধু রেমিটেন্স আনে না, এটা একটা স্ট্রং ডিপ্লোম্যাটিক টুল। একদম। ইকোনমি, ডিফেন্স, ডিপ্লোম্যাসি আর সোশ্যাল ইস্যুস কিভাবে একে অপরের পরিপূরক, আজকের পুরো আলোচনাটা তার একটা নিখুঁত উদাহরণ। ঠিক বলেছেন। আমরা যদি আজকের আলোচনার একটা উপসংহার টানি, এটা পরিষ্কার যে ভারত-ইতালির সম্পর্কের এই আপগ্রেডেশন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। না, এটা একটা বৃহত্তম মাস্টার প্ল্যান। কিভাবে চীনকে সরিয়ে একটা ইউরোপীয় দেশ ভারতের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশীদার হচ্ছে, আইএমইসি করিডোরে সুয়েজ খালের বিকল্প তৈরি হচ্ছে, কিভাবে টাটা মোটরস ইউরোপের বাজারে গিয়ে ইতালির চাকরি বাঁচাচ্ছে, আর কিভাবে ভারতের তরুণ মানব সম্পদ ইউরোপের বয়স্ক অর্থনীতিকে সচল রাখছে। এই বহুমাত্রিক সংমিশ্রণ ভবিষ্যতের নীতি নির্ধারকদের জন্য একটা ব্লুপ্রিন্ট। পরীক্ষার খাতায় বা পলিসি মেকিং টেবিলে যখনই স্ট্র্যাটেজিক অটোনমি বা বহুমুখীকরণ নিয়ে কথা হবে, ভারত ইতালির এই মডেলটা আদর্শ রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে। আর যারা আন্তর্জাতিক সম্পর্কের এই ডাইনামিক বিষয়গুলো প্রতিনিয়ত ট্র্যাক করতে চান, তারা অবশ্যই ডক্টর ফিজিসিস্ট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, অবশ্যই। তবে আজকের পর্বটি শেষ করার আগে আমি আপনাদের জন্য একটা গভীর চিন্তার বিষয়ে রেখে যেতে চাই। আজ আমরা দেখলাম কিভাবে ইতালি চীনের বিআরআই থেকে বেরিয়ে ভারতের আইএমএসি আর ইন্দো মেডিটেরেনিয়ান মডেল বেছে নিল। এখন ভাবুন তো, ইতালি যদি এই নতুন করিডোর থেকে সফলভাবে নিজেদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক লাভ বের করে আনতে পারে, তবে কি ইউরোপের অন্যান্য শক্তিশালী দেশগুলো ইতালির দেখানো পথেই হাঁটবে? এটা একটা বিরাট প্রশ্ন। এটা কি তবে গোটা ইউরোপীয় ইউনিয়নের এশিয়া নীতির এক নতুন অধ্যায়ের সূচনা, যা চীনকে পুরোপুরি পাশ কাটিয়ে ভারতের দিকে হেলে পড়বে? এই প্রশ্নটা নিয়ে একটু গভীরভাবে ভাববেন। একদম ভেবে দেখার মতোই বিষয়। আজকের মতো আমাদের এই জিওপলিটিক্যাল আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সাথে যুক্ত হব।